ওয়েলকাম টু ফুডি অ্যান্ড রুডি। আমি রানা, আর ফুডি অ্যান্ড রুডির আরেকটা রোড ট্রিপের ভ্লগ নিয়ে আমি হাজির আপনাদের সামনে। তো কলকাতা থেকে বেরোচ্ছি বেশ ভোর ভোর, মহালয়ার দিন সকালবেলা। প্রচণ্ড এক্সাইটেড এই রোড ট্রিপটা নিয়ে। চলুন আরও গল্প বলবো, আস্তে আস্তে আমরা কলকাতা শহরটাকে ছাড়ি। যতক্ষণ কলকাতা শহরটা না ছাড়ছি, এই বেড়াতে যাচ্ছি এই ভাবটা এখনও ঠিক মনের মধ্যে বসছে না। এক্সাইড মোড়ে মোটামুটি সকাল 6:30 বাজে আমরা পৌঁছে গেছি। তাড়াতাড়ি আমরা সেকেন্ড হুগলি ব্রিজটা ক্রস করি, আরও গল্প বলছি। পিটিএস পৌঁছানোর আগেই কিন্তু এরকম জ্যাম, সিগনালে গাড়ির সংখ্যাটা দেখুন। আমি যখনই সেকেন্ড হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতুতে উঠি, মনটা আমার একদম বেরু বেরু হয়ে যায়। আর তখন থেকেই মনের মধ্যে এক্সাইটমেন্টটা একদম চাগার দেয়। এবার বেড়াতে যাচ্ছি, তো আবার সেলফ ড্রাইভ। এবারে ডেস্টিনেশন কিন্তু নর্থ বেঙ্গল। তবে শুধু শিলিগুড়ি নয়, একটু আনকমন, একটু অ্যাডভেঞ্চার আছে, অনেক কিছু থাকবে এইবারের ট্রিপটাতে। সো প্লিজ ফলো করতে থাকুন আমাদেরকে। আমরা কিন্তু অনেক নতুন নতুন গল্প নিয়ে আসছি, এক্সাইটিং গল্প। সো প্লিজ ডু ফলো আস। সেকেন্ড হুগলি ব্রিজের টোল গেটে চলে এসেছি। সেই আদি অনন্তকাল ধরে এখানে ক্যাশ 10 টাকা দিয়ে এই টোল ক্রস করতে হচ্ছে। এখন অবধি ফাস্ট্যাগ বা ওই ধরনের কোনো সুবিধা এখানে পাওয়া যাবে না। সো কলকাতা ছেড়ে ঢুকে পড়লাম হাওড়ায়। আমাদের বেড়ানো পুরো দমে শুরু হয়ে গেছে। তো এখন আমরা ধীরে ধীরে কোনো এক্সপ্রেসওয়ের দিকে যাব, সেখান থেকে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো। সো আমাদের গন্তব্য কিন্তু আজকে শিলিগুড়ি। চেষ্টা করবো আজকে শিলিগুড়ি যাওয়ার, ওখানে নাইট স্টে। প্ল্যানিংটা এটাই, জানি না কতদূর কী হবে। চলুন বেরিয়ে পড়ি, একটু তেল ভরতে হবে কিন্তু। সো তাড়াতাড়ি গিয়ে তেলটা ভরে নিয়ে হু হু করে এগোতে হবে আমাদের শিলিগুড়ির দিকে। সকাল সকাল তো বেরিয়েছিলাম, কিন্তু ডানকুনি পৌঁছানোর আগেই যেরকম জ্যামে ফেসেছি, এখন কিন্তু মনে হচ্ছে একটু ভুল ডিসিশন নিয়ে ফেলেছি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার যে প্ল্যানটা করেছিলাম সেটা, এটা যদি কৃষ্ণনগর দিয়ে যেতাম, কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে কৃষ্ণনগর ধরলে হয়তো বা এই এরকম জ্যাম পেতে হতো না। সকাল সকাল ডানকুনির এই জ্যামটা সত্যি বেশ মারাত্মক হয়ে উঠছে। জানি না কতক্ষণ ওয়েট করতে হবে। অলরেডি কিন্তু 8টা বেজে গেছে, আর এখনও আমরা ডানকুনি টোল প্লাজা ক্রস করিনি। সো আমার তো রীতিমতো ভয় লাগছে। গাড়ি কিন্তু ধীর গতিতে এগোচ্ছে, তবে মাঝে মধ্যে গিয়েই আবার দাঁড়িয়ে পড়তে হচ্ছে। তাই আজকে যেহেতু টার্গেট করেছিলাম শিলিগুড়ি পৌঁছানোর, সেই জন্য এই জ্যামটা একটুখানি মনে হয় আমাদের পিছিয়ে দিল। তাই মাঝে মধ্যে ভাবছি আবার ডানকুনি থেকে জিটি রোড ধরে কৃষ্ণনগর দিকে চলে যাব কি না। হয়তো বা সেটা করলে ডাবল টাইম লেগে যাবে। তো মোটামুটি যা প্ল্যানিং ছিল সেভাবেই এগোই। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে বর্ধমান, বর্ধমান থেকে আমরা কাটোয়া রোড ধরবো, সেখান থেকে খড়গ্রাম মোরগ্রাম হয়ে আমরা মুর্শিদাবাদ ঢুকবো। অ্যাম্বুলেন্সেরও ছাড় নেই, সেও জ্যামে ফেসে গেছে।
ফাইনালি আমরা ডানকুনি টোল প্লাজাটা ক্রস করছি, অলমোস্ট 8:30 বেজে গেছে। তো টোল প্লাজা একটা প্রবলেম হলো, আমার ফাস্ট্যাগটা ঠিকঠাক কাজ করছিল না। ওনারা নাম্বারটা নোট করে নিয়েছেন, ওনারা পরে ডেবিট করে নেবেন যেহেতু ব্যালেন্স আছে। তো আপাতত আমাদের একটু খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে, তো এগোই বর্ধমানের দিকে। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আসলে আজাদিনকে ছেড়ে চলে যাব, এটা নর্মালি হয় না। তো আজকেও আজাদিনতে ছোট্ট ব্রেক, জাস্ট চা, কোনো খাবার দাবার নয়। যেহেতু আজকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, সেই জন্য আলাদা করে খাবারের প্রয়োজন নেই। বাট এখানকার অ্যাম্বিয়েন্সটা অ্যাজ ইউজুয়াল ভালোই লাগে। পাইকার্স একটা ডেন এটা। গোরাপেরি ভারত পেট্রোলিয়াম পাম্পের যেখানে আজাদ হিন্দ ধাবা রয়েছে, তার পাশে এরকম সবুজ ক্ষেত দেখা যাচ্ছে, উপরে শরতের আকাশ আর দূরে ন্যাশনাল হাইওয়ে। চোখটা জুড়িয়ে গেল, এবার তাড়াতাড়ি চলি। আমরা এসে পড়েছি পালসি টোল প্লাজায়। এখানেও সেম প্রবলেম, ফার্স্ট একটা রিড করছে না। বাট ডানকুনিতে যেরকম আমাদের নাম্বার নোট করে ছেড়ে দিল এবং ওরা ডেবিট করে নিল, এখানে কিন্তু ওরা বলছে ক্যাশ দিয়ে যেতে হবে বা সামনে থেকে নতুন ফাস্ট্যাগ লাগাতে হবে। সো আমরা ক্যাশই পেমেন্ট করে দিলাম, এখান থেকে ক্যাশ পেমেন্ট করে আমরা বেরিয়ে যাই। তারপর দেখি ফাস্ট্যাগটা আগে কী করে। আমরা চলে এসেছি বর্ধমান শহরের মধ্যে। বর্ধমান শহরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এইখান দিয়ে নতুন যে ফ্লাইওভার হয়েছে বর্ধমান শহরের মধ্যে সেই দিকে যাব। সেখান থেকে আমরা কাটোয়া রোড ধরবো। আমরা চলে এসেছি বর্ধমানের সেই নতুন ফ্লাইওভারে, বা ফ্লাইওভার ছাড়াও এটাকে বলা যেতে পারে রেলওয়ে ওভারব্রিজ। এটা কিন্তু ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট রেলওয়ে ওভারব্রিজ। সো এটা কিন্তু বর্ধমান যে রেল ইয়ার্ড আছে তার উপর দিয়ে ক্রস করে চলে যাচ্ছে। আগে বেশ যানজট হতো এই জায়গাটা রেলগেটের জন্য, এখন কিন্তু সেই যানজটটাকে এড়িয়ে বর্ধমানবাসী বা যারা বর্ধমানের উপর দিয়ে অন্য কোথাও যেতে চাইছে তাদের জন্য কিন্তু অনেক সুবিধা করে দিয়েছে এই রেলওয়ে ওভারব্রিজ বা নতুন ফ্লাইওভার। তো আমরা সেই ফ্লাইওভারের উপর দিয়ে এসে কাটোয়া রোডের দিকে নেমে যাব। সেখান থেকে আমাদের যেতে হবে খড়গ্রামের দিকে। খড়গ্রাম মোরগ্রাম হয়ে আমরা চলে যাব মুর্শিদাবাদ ফারাক্কা এই সাইডে। আমরা বর্ধমান থেকে মঙ্গলকোট হয়ে এগিয়ে এসেছি শেরপুরের দিকে। ধীরে ধীরে সুন্দরপুর ব্রিজে চলে এলাম, সেখানে টোল দিতে হবে। তার কিছু দূর পরেই আমরা এই সুন্দর একটা সবুজ ধান ক্ষেত দেখতে পেলাম। একটু চোখের বিশ্রামের জন্য দাঁড়িয়ে পড়লাম এখানে। তারপরে আবার
এগিয়ে চলেছি খড়গ্রামের দিকে। খড়গ্রাম শেরপুর হয়ে আমরা চলে যাব পঞ্চগ্রাম, সেখান থেকে মোরগ্রামের দিকে চলে যেতে হবে। আমরা পঞ্চগ্রাম পেরিয়ে চলে এসেছি মোরগ্রামের দিকে। আর কিছু দূর পরেই আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠবো। তবে এই একটুখানি রাস্তা কিন্তু বেশ কষ্টদায়ক, সম্পূর্ণ ভাঙা। সামনের বাসটাকে যদি দেখি, সে যেরকম কষ্ট করে যাচ্ছে, আমার এই 4 চাকার গাড়ি নিয়ে যেতে একটু মোটামুটি কষ্টটা বেশ মালুম পড়ছে। সাপের মতো এঁকে বেঁকে যেতে হবে, দেখি কোথা দিয়ে রাস্তা বার করা যায়। ফাইনালি আবার আমরা 4 লেন হাইওয়েতে। তো মুর্শিদাবাদে ঢুকে পড়েছি, মোরগ্রাম ক্রস করে। বড় রাস্তা, এই রাস্তা কন্ডিশন কিন্তু বেশ ভালো। মানে পঞ্চগ্রাম থেকে মোরগ্রাম আসতে যে কষ্টটা পোহাতে হয়েছিল, যে সাপের মতো এঁকে বেঁকে আসতে হচ্ছিল, সেটা থেকে মুক্তি। এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব ফারাক্কার দিকে। তো এখন অলমোস্ট 3:45 বাজে, লাঞ্চ কিন্তু হয়নি। সকালবেলা সেই 6টার সময় ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, মাঝখানে টুকটাক। সো এবারে লাঞ্চের ব্যবস্থা করতে হবে, সেটা আমরা ফারাক্কা গিয়ে করছি। সামনেই ফারাক্কা পথসাথী রয়েছে, সেখানেই খেয়ে নিই। খাবার দাবার যথেষ্ট ভালো, ছিমছাম খাবার। ভেজ থালি 75 টাকায়, ভাত, সবজি, পাঁপড়, স্যালাড, ডাল রয়েছে। আর আমরা একটা চিকেন নিয়েছিলাম মাত্র 150 টাকা। লাঞ্চ সেরে আমরা ফারাক্কা ব্যারেজের কাছাকাছি চলে এসেছি। তো এখন বাজে প্রায় 4:50। এখন ফারাক্কা ক্রস করলে শিলিগুড়ি পৌঁছাতে বেশ অনেকটাই রাত হয়ে যাবে। যেহেতু ফ্যামিলি নিয়ে ট্রাভেল করি আর আমি একাই ড্রাইভ করি, সেই জন্য ভাবছি এখন এতটা স্ট্রেস না নিয়ে আমরা রায়গঞ্জেই নাইট স্টেটা করে যাব। ফারাক্কা ব্যারেজের কথা যদি বলতে হয়, এটা তো চালু হয়েছিল 1970-তে, যদিও কনস্ট্রাকশন শুরু হয় 1962-তে। তো এটা গঙ্গার উপরে এই ব্যারেজটা রয়েছে, যে গঙ্গার জলটাকে ভাগীরথীর দিকে ফ্লো করাচ্ছে, আর কিছুটা জল বাংলাদেশের দিকে পদ্মায় চলে যাচ্ছে। এই ব্যারেজের থেকে মাত্র 18 কিলোমিটারের মধ্যেই বাংলাদেশ বর্ডার রয়েছে। সো এটা স্ট্র্যাটেজিক্যালি বেশ ইম্পর্ট্যান্ট একটা ব্যারেজ। তো এর উপর দিয়ে আমরা সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলে ঢুকছি এই ফারাক্কা ক্রস করে মালদা। মালদা থেকেও আমরা চলে যাব রায়গঞ্জ, যেখানে আমরা নাইট স্টে করছি। সো অনলাইন খোঁজাখুঁজি করে আমরা এই হোটেল বিনায়ক রায়গঞ্জে
এখানে এসে ঢুকেছি। একটাই ঘর মাত্র ছিল, তো সেটা ওনারা প্রায় 2500 টাকা প্লাস ট্যাক্স নিচ্ছেন। তো আমাদের জাস্ট রাতটা কাটানোর ব্যাপার, ভোর ভোর আমরা বেরিয়ে পড়বো। তো রুমটা যথেষ্ট ভালো, খাবার দাবার ব্যবস্থা আছে, তবে ভেজ। টয়লেটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। যেরকমটা প্ল্যান করেছিলাম, ভোর 5টাতেই আমরা রায়গঞ্জ থেকে বেরিয়ে পড়েছি। রায়গঞ্জ ছেড়ে এসে আমরা নিয়ে নিয়েছি বোতলবাড়ি রোড। বেশ 6টার মধ্যে যেহেতু বোতলবাড়ি রোডে ঢুকে পড়েছি, এখন কিন্তু ট্রাফিকটা বেশ কম। সো ট্রাফিক কম থাকতে থাকতেই যদি আমরা এই বোতলবাড়ি রোড ক্রস করে ধনতলা অবধি পৌঁছে যেতে পারি, তাহলে মনে হয় খুব শীঘ্রই আমরা ইসলামপুর ক্রস করে যাব। আমি নর্মালি শিলিগুড়ি আসলে এই বেঙ্গল টু বেঙ্গল রাস্তাটাই প্রেফার করি। সো রায়গঞ্জ ক্রস করে এই বোতলবাড়ি, রসিকখাওয়া, ধনতলা এই রাস্তাটা দিয়ে যদি আমরা ওই 53-54 কিলোমিটার রাস্তা, এগুলো স্টেট হাইওয়ে, কিন্তু কন্ডিশন খুব একটা খারাপ নয়। এই রাস্তা দিয়ে গেলে আমার মনে হয় ওই ডালখোলাতে যে জ্যামটা হয় মাঝে মধ্যেই, এবং ভোরবেলাও লরির একটা প্রেশার থাকে, সেটাকে অ্যাভয়েড করা যায়। সেজন্য আমি নর্মালি এই রাস্তাটাই প্রেফার করি। তো যতবার এসছি এই রাস্তা দিয়ে এসছি, এখনও অবধি ঠকিনি। তো আশা করছি আজকেও ঠিকঠাক বেরিয়ে যেতে পারবো। সকালবেলা ট্রাফিকের সেরকম প্রেশার না থাকায় আমরা বোতলবাড়ি রোডটা খুব তাড়াতাড়ি ক্রস করে ফেললাম। 7:30টার মধ্যে আমরা ধনতলা পৌঁছে গেলাম, এবং সেখান থেকে যাচ্ছি ইসলামপুরের দিকে। ইসলামপুর থেকে আমরা যাব খাপরাইল মোড়, সেখান থেকে চলে যাব মিরিকের দিকে, কারণ আজকে আমাদের গন্তব্য কিন্তু শ্রীখোলা। আমরা মিরিকের রাস্তায় অলরেডি ঢুকে পড়েছি, আর পাহাড় তো শুরু হয়ে গেছে। তো মিরিকের রাস্তায় আমরা এখন একটু রেস্ট নিচ্ছি দুধিয়া বাজারে, এখানে হালকা ব্রেকফাস্ট সেরে নেবো। এই দুধিয়া ব্রিজ ক্রস করেই আমরা একটু দাঁড়িয়েছি। এই দুধিয়াতেই রয়েছে আর্মির ফায়ারিং রেঞ্জ, যেখানে ফায়ারিং প্র্যাকটিস করেন। সো মাঝে মধ্যেই বেশ গুলির আওয়াজ আসছে। এখানে আমরা মোমো, ম্যাগি দিয়ে একটা ব্রেকফাস্ট সেরে নিয়ে এগোবো মিরিকের দিকে। তো আমরা মিরিককে পেছনে রেখে এগিয়ে চলেছি সীমানা বস্তির দিকে। সেখান থেকে যাব সুখিয়া পুকুরি, এবং সুখিয়া পুকুরি হয়ে যাব মানেভঞ্জম। মানেভঞ্জম অনেকের কাছেই চেনা নাম, যারা সান্দাকফু গেছেন মানেভঞ্জম থেকে হয় ট্রেক করে বা গাড়িতে সান্দাকফু গেছেন। তো আমরা সেই মানেভঞ্জমকেও ছাড়িয়ে এগিয়ে যাব শ্রীখোলার দিকে। মানেভঞ্জম রিম্বিক হয়ে শ্রীখোলা যাওয়া যায়। তো অনেক যারা সান্দাকফু ফালুট এই রাস্তায় এসছেন, তারা জানেন যে অনেকেই সান্দাকফু থেকে নামার সময় শ্রীখোলা হয়ে নামেন। তো আমরা আপাতত আজকের রাতটা সেই শ্রীখোলাতে গিয়ে কাটাবো। কাল থেকে কিন্তু ট্রেকিং শুরু হবে। বলেছিলাম না, অ্যাডভেঞ্চার আছে, এক্সাইটমেন্ট আছে। এই ট্রিপটা কিন্তু একটু অন্যরকম হবে। সো আজকে আমরা যাব শ্রীখোলা, নাইট স্টে করব, কালকে থেকে শুরু হবে ট্রেকিং। সীমানা বস্তি পৌঁছানোর আগেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেল। চারিদিকে প্রচণ্ড কুয়াশা, হেডলাইট জ্বেলেই এগোতে হচ্ছে। পাহাড়ি রাস্তায় বৃষ্টিটা কোনো ড্রাইভারই প্রেফার করেন না, আমিও করি না। বাট
এখন বৃষ্টির মধ্যে দিয়ে এগোতে হচ্ছে। দেখি কতক্ষণ থাকে বৃষ্টি আমাদের সঙ্গে। বৃষ্টি তো এখনো থামেনি। আমরা সীমানা বস্তি পথসাথীর সামনে এসে দাঁড়িয়েছি। তো এখানে একটুখানি রেস্ট নিয়ে নেবো, কেন প্রচণ্ড কুয়াশা, সামনে দেখতে অসুবিধা হচ্ছে। তো পথসাথীতে আমরা মোমো আর চায়ের অর্ডার করেছি। ততক্ষণ একটু ঘুরে দেখা যাক এই পথসাথীটা। সীমানাবস্তি পথসাথী, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু খুব সুন্দর দেখা যায়। সানরাইজও খুব সুন্দর নাকি এখানে হয়। অনেকেই এখানে এসে থাকেন, কিন্তু বাইরে কিন্তু এখনো বেশ ভালো বৃষ্টি হচ্ছে, চারদিকটা সাদা হয়ে রয়েছে। এখানে বেশ কিছু রুম রয়েছে থাকার জন্য। এই রুম থেকে আকাশ পরিষ্কার থাকলে ভালো ভিউ হয়। এই রুমগুলো সবই অ্যাটাচ বাথযুক্ত। একটা 8 বেডের ডরমিটরি রয়েছে। অন্যান্য পথসাথী থেকে একটু আলাদা, তবে বেশ পরিষ্কার। বৃষ্টিটা একটু ধরেছে, তো আমরা সীমানা বস্তি থেকে বেরিয়ে এগোচ্ছি সুখিয়া পুকুরির দিকে। সীমানা বস্তি থেকে অ্যারাউন্ড 7 কিলোমিটার সুখিয়া পুকুরি। সেখান থেকে আমরা যাব মানেভঞ্জন। সুখিয়া পুকুরি থেকে এই ইউটার্ন নিয়ে মানেভঞ্জমের রাস্তায় আমাদের যেতে হবে। একটু কনজেস্টেড পাহাড়ি রাস্তা। আজকে আমরা রায়গঞ্জ থেকে স্টার্ট করে শ্রীখোলা যাচ্ছি। ডিস্টেন্সটা নেহাত কম নয়, প্রায় 270 থেকে 75 কিলোমিটার। আর তার মধ্যে বেশ অনেকটা অংশ পাহাড়ি রাস্তা এবং বেশ স্টিপ পাহাড়ি রাস্তা। সেই জন্য যদিও সকালবেলা বেশ তাড়াতাড়ি বেরিয়েছিলাম, 5টার সময় আমরা বেরিয়েছিলাম, তবুও এই পাহাড়ি রাস্তা ধরে, তার মধ্যে বৃষ্টি, আমাদের কোথাও কোথাও থামতে হয়েছে। মনে হচ্ছে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যেতে পারে, কেন এখন অলরেডি 2:30 বেজে গেছে। আমরা সুখিয়া পুকুরি থেকে মানেভঞ্জমের দিকে যাচ্ছি। সুখিয়া পুকুরি থেকে মানেভঞ্জমের রাস্তায় আবার টিপটিপে বৃষ্টি। রাস্তার অবস্থা কিন্তু একদমই ভালো নয় এই জায়গা। বেলা 3টের সময় ফাইনালি আমরা মানেভঞ্জম পৌঁছলাম। সো মানেভঞ্জমে আমরা সান্দাকফু যে গেটটা রয়েছে, যেখান দিয়ে ল্যান্ড রোভারগুলো যে রাস্তা ধরে যায়, সেটাকে বাঁদিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি রিম্বিকের দিকে। যে রাস্তাটা বাঁদিকে উঠে গেল সেটা মেঘমা, টংলু, টুমলিং হয়ে কালীপুকুরি হয়ে সান্দাকফু চলে যায়। এ রাস্তায় ল্যান্ড রোভার চলে। নর্মাল গাড়ি চলাটা একটু রিস্কি, 4 হুইল ড্রাইভ না হলে ওই রাস্তাটা একটুখানি টাফ হয়ে যায়। সেই জন্য নর্মাল গাড়ি নিয়ে না যাওয়াই ভালো যদি কেউ যেতে চান। এখান থেকে মানেভঞ্জম থেকে
একটা ল্যান্ড রোভার ভাড়া করে আপনি যেতে পারেন সান্দাকফু। আর আমরা রিম্বিকের দিকে আপাতত ধোত্রে, ধোত্রে থেকে রিম্বিক হয়ে আমরা যাব শ্রীখোলার দিকে। তো এই রাস্তায় ট্রাফিক অবশ্যই খুবই কম, জঙ্গলে ঘেরা রাস্তা, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে বেশ সুন্দর লাগছে। শুধু দিনের আলো থাকতে থাকতে যদি পৌঁছতে পারি তাহলে খুব ভালো হয়, দেখা যাক কি হয়। সেই পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে এগোতে আমরা এখন পৌঁছেছি রিম্বিক। এখন 5টা তো বেজে গেছে। রিম্বিক থেকে আরও 6 কিলোমিটার হচ্ছে আমাদের গন্তব্য শ্রীখোলা। একটা সময় এই রিম্বিক অবধি গাড়ির রাস্তা ছিল, রিম্বিক থেকে শ্রীখোলা পায়ে হেঁটে যেতে হতো। তবে এখন সেখানে রাস্তা হয়েছে, গাড়ি যাতায়াত করে, তবে রাস্তাটা খুব বেশি চওড়া নয়, তাই উল্টো দিক থেকে গাড়ি চলে এলে এরকমভাবে একটু জায়গা করে দিতে হবে, আগুপিছু করে অন্যকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে। আজকে আমাদের গন্তব্য যে শ্রীখোলা, সেই শ্রীখোলাতে আমাদের আজকে রাতটা কাটবে হোটেল শোভরাজে। আমরা আগে থেকেই বুকিং করে রেখেছি, তো সেখানে আমাদের লাঞ্চটাও বলা আছে। তো এখন তো প্রায় 5:15 বাজতে যায়, 5:10 বাজে। তো সেখানে গিয়ে আমাদের লাঞ্চটাও করব, আজকে রাতটা সেখানেই থাকবো, এবং কালকে সকাল থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। তো ট্রেকিংয়ের গল্পটা আরেকটা ভিডিওতে হবে। তো আজকে আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব শ্রীখোলায়। সেখানে পৌঁছে হোটেল শোভরাজে আমাদের নাইট স্টে হবে। পাহাড়ে তো সন্ধ্যেটা খুব তাড়াতাড়ি নেমে আসে, তো সেরকমই ঝুপ করে রাস্তা অন্ধকার হয়ে আসছে। খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে আমাদের হোটেল শোভরাজে। তো অলরেডি হেডলাইট জ্বালিয়ে এগোতে হচ্ছে। রাস্তাটা খুব বেশি ভালো এমনও নয়, বেশ কয়েকটা জায়গায় ল্যান্ডস্লাইডেরও চিহ্ন রয়েছে, রাস্তার অর্ধেক ধসে গেছে, সাইড দিয়ে খুব ধীরে ধীরে যেতে হচ্ছে। সব জায়গায় পিচ সমান নেই, মাঝে মধ্যে এখানে ল্যান্ডস্লাইড হয়, সেই জন্য একটু রাস্তার হাল খারাপ। তো ধীরে ধীরে সেই রাস্তা ধরে এগোচ্ছি আমরা।
আমরা চলে এসেছি হোটেল শোভরাজের কাছে। এই ডান দিকের বাড়িটাই হচ্ছে হোটেল শোভরাজ। এটাই আজকে আমাদের রাত্রিবাসের ঠিকানা। তো এবার গাড়িটাকে পার্কিং করতে হবে, দেখি কি ব্যবস্থা। হোটেল শোভরাজের কর্ণধার সুভাশিসদা বেরিয়ে এসছেন আমাদের ওয়েলকাম করতে। উনি আমাদের গেটটা খুলে দিলেন। তো আমরা আস্তে আস্তে হোটেল শোভরাজে ঢুকছি, গাড়িটা পার্কিং করি। একেবারে নদীর ধারে, শ্রীখোলার ধারেই হচ্ছে এই হোটেল শোভরাজ। হোটেল শোভরাজে আমাদের গাড়ি রেখে আজকে রাত্রিবাসের সমস্ত বন্দোবস্ত করে ফেলেছি। এই সুন্দর ছোট্ট ছিমছাম হোমস্টে, সামনে সুন্দর লন, আর এখানেই আমাদের গাড়ি থাকবে আপাতত নেক্সট 3-4 দিন। ততদিন আমরা ট্রেক করব। পাশেই শ্রীখোলা বইছে। এবার রাত্রে একটু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা। আজকে বেশ ধকল গেছে, রায়গঞ্জ থেকে শুরু করে শ্রীখোলা। তো এখানেই ব্লগটা শেষ করব। গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন আর পরের ব্লগগুলোর জন্য সঙ্গে থাকবেন।